নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমেস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। সামনেই পুজো আসছে, তাছাড়া বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই জন্য কোনো উৎসব অনুষ্ঠানের আয়োজন হওয়া মাত্রই এই ছানার সন্দেশটা আমরা ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া নামমাত্র কয়েকটা উপকরণে সহজেই বানিয়ে নিতে পারি। তার জন্য কি করতে হবে? আমার স্টেপগুলো ফলো করতে হবে, আর আমার স্টেপগুলো ফলো করতে গেলে পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। প্রথমেই ছানাটাকে জল ঝরিয়ে রেডি করে রাখতে হবে। এবার ছানাটা জল ঝরিয়ে কিভাবে রেডি করে রাখলাম, বা দুধ থেকে ছানা কাটিয়ে ছানাটাকে কিভাবে জলমুক্ত করলাম, সেটা দেখার জন্য আপনাকে কিন্তু আমার পূর্ববর্তী মিষ্টির রেসিপিগুলো আরেকবার দেখে নিতে হবে। মোটামুটিভাবে আমি লেবু বা ভিনিগার দিয়ে ভালো করে ছানা তৈরি করতে হবে। ছানা তৈরি করার পরে লেবু যদি দিয়ে থাকেন বা ভিনিগার দিয়ে থাকেন, ভিনিগারে গন্ধটা একটু বেশি হয়, একটা গন্ধ থাকে ভিনিগারের আলাদা নিজস্ব, সেইটাকে ধুয়ে যাওয়ার জন্য ঠান্ডা জলে ভালো করে ধুতে হবে। তারপরে সাদা কাপড়ে, পাতলা সাদা সুতির কাপড়ে ভালো করে ছানাটাকে জল নিগড়াতে হবে। জল নিগড়ানোর জন্য ভারী কিছু জিনিস ওপরে বসিয়ে রাখতে হবে। 1 ঘন্টা মতন সময় জল ঝরানোর জন্য সময় দিতে হবে। তারপরে দেখবেন জল ঝরে ছানাটা ঠিক এই পর্যায়ে পৌঁছে গেছে। ঠিক এই অবস্থাতেই আমাদের মেন কারিগরি হাতের তালু দিয়ে, বিশেষ করে বুড়ো আঙুলের তলার অংশটা দিয়ে ছানাটাকে মসৃণ করতে হবে প্রায় 5 থেকে 10 মিনিট সময়। ছানাটা কতটা নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করছেন। আমি এখানে 1 লিটার দুধের ছানা তৈরি করেছি। ছানাটা মসৃণ হতে হতে সময় লাগবে 5 থেকে 10 মিনিট, আমি আগেও বললাম। ঠিক তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন কতটা মসৃণ হয়ে গেছে, কারণ ছানাটা ছোট ছোট গোল করলে হাতে উঠে আসবে, আর সেটা খুব নরম তুলতুলে একটা পর্যায়ে পৌঁছে যাবে। সেই অবস্থায় আপনি বুঝতে পারবেন যে ছানা মোথাটা ঠিকঠাক হয়েছে বা ছানা মসৃণ করাটা ঠিকঠাক হয়েছে, ঠিক এই রকমভাবে। আর হাতের মধ্যেও একটা তেল তেলে ব্যাপার চলে আসবে। এরপরে আপনি চিনিটা দিয়ে ছানাটাকে আরও খানিকটা সময় ধরে মসৃণ করতে হবে। আরও ধরে নিন 2 থেকে 3 মিনিট সময়। ছানাটাকে মসৃণ করার পরে তারপরে আমরা পরবর্তী পর্যায়ে বলবো। আর একটা বিষয় এখানে বলে দিই, চিনির মাপ কতটা। আমি এখানে 1 লিটার দুধের ছানা করেছি, সেখানে 3টে বড় মাপের কাপের 3 কাপ মতন চিনি দিয়েছি। আর আপনারা যদি চান সেটা বেশি বা কম করতে পারেন। মোটামুটি আমার কিন্তু সন্দেশে মিষ্টি ঠিকঠাক হয়েছিল। এবারে কি করবেন, চিনিটাকে পাউডার হিসাবে করে নিতে পারেন। আমি এখানে গোটা দানার চিনিই দিয়েছি। পাউডার মানে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এরপরে যখন মন্ডটা ঠিকঠাক মসৃণ করা হয়ে যাবে, তখন শুকনো কড়াইতে একটু এলাচ গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ, মানে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে যদি আপনি মনে করেন একটুখানি গোলাপ জলও দিতে পারেন, কিন্তু আমি মনে করি মুখের মধ্যে এই ছানার সন্দেশটা দিয়ে মিলিয়ে গেলেই বুঝতে পারবেন যে ঠিকঠাক হয়েছে। গোলাপ জল টলের অত দরকার নেই। ঘরোয়া প্রসেসে যখন কোনো কিছু রান্না করবেন, তাতে একটা ঘরোয়া ছাপ থাকলে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় বলে আমি অন্তত মনে করে থাকি। নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ সময়। কড়া থেকে উঠে উঠে এলে মন্ডটা তখন বুঝতে পারবে পারফেক্টলি হয়েছে। আর এর মধ্যে আমি সামান্য যেটা দিয়েছি, এলাচ গুঁড়ো দিয়েছি। এলাচ গুঁড়োটা অ্যাড করেছি, আর অন্য কিচ্ছু অ্যাড করিনি, আগেই চিনি দিয়েছিলাম। এবার বেশ দলা বা মন্ড আকারের হয়ে যাবে, তখন গ্যাসটা আমি নিভিয়ে দেবো। আর এই সময় আঁচ কীরকম রাখবেন? আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন। আঁচ এই সময় হাই করবেন না, হাই করলে কিন্তু ছানাটা পুড়ে যেতে পারে বা কড়াইতে ছানাটা লেগে ধরতে পারে। সেটা কিন্তু সন্দেশ করার পক্ষে একেবারেই ঠিকঠাক হবে না। দেখতেই পাচ্ছেন বেশ কড়াই থেকে উঠে উঠে মতন এসছে। এইভাবে খুন্তি নাড়লে বেশ উঠে উঠে মতন আসছে, তখনই বুঝতে হবে যে ছানার সন্দেশ করার পক্ষে ছানাটা একদম পারফেক্টলি রেডি। এরপর কড়াই থেকে নামিয়েই ছানার মন্ডটাকে সন্দেশের আকার দিতে হবে। সন্দেশের আকার দেওয়ার জন্য গরম অবস্থাতেই কিন্তু গোল করতে হবে, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা নাড়ু তৈরির সময় করে থাকি বা অন্যান্য মিষ্টি তৈরির ক্ষেত্রে লাড্ডু তৈরির সময় করে থাকি। গরম অবস্থাতেই হাতের 2 তালুতে ভালো করে গোল করে আকার দিতে হবে। তবে এটা আপনি চ্যাপ্টা আকারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাঝখানে শুধু একটা করে ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে হবে। আমি এক্ষেত্রে কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো রকম তারতম্য ঘটবে না। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন পাক দেবেন তখন কিন্তু ছানাটা যাতে লালচে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব বেশি কড়া পাকের কিন্তু নয়, এটা নরম পাকেরই বলা যেতে পারে। জাস্ট যাতে আকার হয় সেই জন্য পাকটা আমরা দিয়েছি, যাতে নরম অংশটা তেলতালে ব্যাপারটা একেবারে কেটে গিয়ে একটা সন্দেশের আকার হয়, সেইটা আমরা দেবার চেষ্টা করেছি। সেই জন্য এটাকে লালচে করার কোনো প্রয়োজন নেই। নরম পাকের অল্প একটু পাক দিলেই হবে। জাস্ট এটা
সন্দেশের আকার হবে সেটা অবধি অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন দুটো হাতের তালু দিয়ে কিভাবে গোল বলের মতন তৈরি করছি, তবে যাতে লক্ষ্য রাখতে হবে যাতে ক্র্যাক না ধরে। রসগোল্লা তৈরির ক্ষেত্রেও তৈরি করার সময়ও আমি দেখিয়েছি যাতে ক্র্যাক না হয়, সেটা কিন্তু ভীষণভাবে এই সন্দেশ বা মিষ্টি তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয়। যেন যখন কোনো কিছু বল করা হয়, গোল বলের আকার দেওয়া হয়, তখন যাতে ক্র্যাক না হয় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ক্র্যাক হলে কিন্তু সেটা আমাদের দেখতেও যেমন ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল বলের মতো ছানার সন্দেশ তৈরি হয়ে গেছেন, আর একেবারে ক্র্যাকবিহীন। এইরকমভাবে প্রত্যেকটা সন্দেশ আমি বানিয়ে নেব। আর মাঝখানে সেন্টার করে একটা করে ড্রাই ফ্রুটস, আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন বা গোলাপের পাপড়িও দিতে পারেন, সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপর। বা কোনো ফুড কালার দিয়ে তার উপরে কেশরও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো রকম অসুবিধা হবে না। জাস্ট ওটা গার্নিশিংয়ের জন্য, দেখতে সুন্দরের জন্য, আর কিছু নয়। মেন ব্যাপারটা হচ্ছে ছানাটা কতটা আপনি মসৃণ করতে পারছেন আর গোলটা পারফেক্ট হচ্ছে কিনা, পাকটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেটাই কিন্তু এই ছানার সন্দেশের ক্ষেত্রে মেন বিষয় বা প্রধান উপকরণ বলতে পারেন, প্রধান প্রসিডিওর বলতে পারেন। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন। অবশ্যই জানাবেন ছানার সন্দেশ আপনাদের কেমন লাগলো, আর ছানার সন্দেশের রেসিপি আপনারা ট্রাই করেছেন কিনা, বা আগে যদি ট্রাই করে থাকেন সেগুলোও কিন্তু আমার সঙ্গে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য নতুন বন্ধুদের স্বাগত। অবশ্যই আমার পাশে থাকুন, সাথে থাকুন। আর যারা পুরনো বন্ধু, যারা শেয়ার করছেন, যারা কমেন্টস করে জানাচ্ছেন, বা যারা ট্রাই করছেন আমার রেসিপি, তাদের অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকুন, আর আমি নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। অনেকেই এত ভালোবাসা দিচ্ছেন, আমি এই ভালোবাসা, সত্যি এই অফুরান ভালোবাসাকে হৃদয় ধরে রাখবার জায়গা নেই। তাও ভালো লাগে, কারণ অনেক প্রতিকূলতা, অনেক বাধা সত্ত্বেও এই রেসিপিগুলো আমি ট্রাই করে থাকি বিভিন্নভাবে। তো এই রেসিপিগুলোর যখন ভালো মন্দ দুটো ফিডব্যাকই পাই, ভালোও যেরকম ভালো লাগে, মন্দও যে খারাপ লাগে না সেটা বলবো না, কিন্তু অন্তত ফিডব্যাকটা এলে আমি বুঝতে পারি যে আমার রেসিপি সবাই দেখছেন বা সবার কাছে পৌঁছচ্ছে, বা সবাই সেটা একটা ফিডব্যাক দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, সেগুলো কিন্তু আমার মন্দ লাগে না। সেই জন্য বলছি, কোনো কাজের দেখবেন যখন কোনো কাজ আপনি করেন, সেটা যদি কোনো রকম ফিডব্যাক না আসে, তখন কিন্তু সেই কাজটা পরিপূর্ণ হয়েছে কিনা আপনি বুঝতে পারেন না। সেটা খারাপ ফিডব্যাকও হতে পারে, ভালো ফিডব্যাকও হতে পারে। খারাপ ফিডব্যাক যদি না পান, তাহলে ভালো ফিডব্যাকটা আপনি বুঝতে পারবেন কি করে যে ভালোটা আপনার হচ্ছে বা ভালোটা আপনি করতে পারবেন কিনা আদৌ। বা নিজে থেকে তো কখনো ভালো বলা যায় না, নিজের জিনিসটা তো নিজের ভালো লাগে, কিন্তু তখন যদি সেটা অন্যের মুখ থেকে আপনি শুনতে পান, বা অন্য যদি সেটা বলে, তখন অন্যের মুখ থেকে আপনার যে ছবিটা আপনি দেখতে পান, সেটার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা থাকে। তবে হ্যাঁ, কিছু কমেন্টস আছে সেগুলো খারাপ লাগতেই পারে, যেমন অনেকে বিশ্রী আচরণ করেন, বিশ্রী কথা বলে থাকেন, সেগুলো মোটেই ভালো নয়। কারণ আপনার রেসিপিটা ভালো নাই লাগতে পারে, সেটাকে ভদ্র ভাষায় লেখা যেতে পারে, কিন্তু অনেকে সেটা তার রুচির পরিচয়, সম্পূর্ণভাবে তার রুচির পরিচয়। একটা বিশ্রী গালাগাল দিয়ে, খারাপ মন্তব্য করে, কুমন্তব্য করে সেটা বলা কখনোই উচিত নয়। যেমন একটা কমেন্টস আমার ভীষণ মনে পড়ছে, আপনি কি নিজেই খান, নিজেই রান্না করেন? রান্না কিন্তু একটা আর্ট, সেই আর্টটা আমি যতটা পারছি, যেভাবে পারছি আপনাদের সেটা তুলে ধরছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা তো খুব একটা মন্দ কাজ বলে আমি অন্তত মনে করি না। এটা নিজেই করি, নিজেই খাই, তা তো নয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, নিজে যদি আপনি স্যাটিসফাইড না হন, তাহলে কিন্তু অন্যকে কখনোই স্যাটিসফাই করতে পারবেন না। মানে এরকম নয়, আপনি যদি নিজের হাসি মুখটা দেখে নিজেরই যদি ভালো না লাগে, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি অন্যকে আপনি ভালো লাগাতে কখনোই পারবেন না। সেটা অবশ্যই কেউ বলতে পারেন যে আমি খুব দুঃখে আছি, অথচ আমি সবার মুখে হাসি ফোটাচ্ছি, তা নয়। যে যেরকম লাইফ লিড করছে সেটাতে যদি খুশি থাকেন, ভালো থাকেন, তাহলেই কিন্তু অন্যের মুখে হাসি ফোটাতে পারবেন। নিজে যদি খেতে ভালোবাসেন, তাহলে অন্যকে খাইয়েও আনন্দ পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভুরি ভোজ জারি রাখুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।